Hello everyone, welcome to a new video of Stock Market Noob. আমরা গতকালকে ভিডিওতে সেক্টর ওয়াইজ মুভমেন্ট নিয়ে ডিসকাস করেছি, ইন্স্যুরেন্স কিভাবে আগাচ্ছে, এর সম্ভাবনা এসব নিয়ে কথা বলেছি। অ্যান্ড আজকের যে দুপুরের লাইভ সেশন ছিল সেখানে অনেক রিকোয়েস্টেড স্টক নিয়ে কথা বলা হয়েছে। আশা করি যারা দেখার সুযোগ পাননি তারা দেখে নেবেন। আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে গতকালকে ইন ডেপথ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলাপ করায় আমরা একটু অন্যান্য সেক্টর মিস আউট করে গেছি। কিছু কিছু সেক্টর যেমন টেক্সটাইল এন্ড মিউচুয়াল ফান্ডস কেমন করতে পারে সেটা নিয়েও আজকের ভিডিওতে একটু ডিসকাস করতে চাই। বাট শুরুতেই আমরা একটু আমাদের ডিসক্লেইমারটা দেখে নেই। The contents of this video are not investment advice. I am not influencing anyone to buy or sell any stock, and the stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. এখন আজকে যেটা দেখলাম যে আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিছু কমেন্ট এসেছিল, যেখানে মানুষ কুইন সাউথ, আইসিবি সোনালী, যদিও এটা মিউচুয়াল ফান্ডের, টেক্সটাইল সেক্টর বা এআইএল সম্পর্কে জানতে চাই। তো তখন আমার মাথায় আসে অ্যাকচুয়ালি আমরা টেক্সটাইল সেক্টরটা ওইভাবে কভার করিনি, অ্যান্ড টেক্সটাইল নিয়ে কথা বলাই যায়। চলুন শুরু করা যাক। আমরা আগে আমাদের ওভারঅলটা দেখে নিই যে আমরা লাস্ট দিন যেভাবে শেষ করেছি। যদিও ইন্স্যুরেন্স সবগুলাকে সবগুলা স্টকে গেইন দিয়েছিল, অ্যান্ড ব্যাংক সেক্টর অনেক বেশি টার্নওভার দিয়েছিল, কিন্তু এর পাশাপাশি ফার্মাসিউটিক্যালস যদিও টার্নওভারে কাছাকাছি থেকে যায়, টেক্সটাইলকে কিন্তু আমরা একটু দূরে সরে যেতে দেখেছি ইন টার্মস অফ টার্নওভার। আর টেক্সটাইল সেক্টরে আমরা অনেকগুলো কারেকশনও দেখতে পাই। যেহেতু কারেকশন হয়েছে, টার্নওভার একটু কম হওয়াটা স্বাভাবিক, কারণ রিসেন্টলি টেক্সটাইল একদম টার্নওভারের টপে ছিল না। আমরা যদি একটু ডিরেক্টলি টেক্সটাইলের চার্টটাই দেখে নিই। টেক্সটাইল সেক্টরে এখন যে প্রবলেমটা চলছে, যে মে এপ্রিল মে মাসে যে একটা বড় পতন ছিল, 15 মে পর্যন্ত যে পতনটা স্থায়ী হয়, সেটার আদলে কিন্তু বাজার ঘুরে দাঁড়ানো শুরু করে, টেক্সটাইল সেক্টরও বাজারের সাথে সাথে বৃদ্ধি পায়। ঠিক আছে, বৃদ্ধি পায়, কিন্তু এখানে একটা প্রবলেমে ক্রিয়েট হয়েছিল টেক্সটাইল সেক্টরের জন্য। এটা কোনো রেজিস্ট্যান্স, ওরকম কোনো স্ট্রং রেজিস্ট্যান্স ছিল না। যেভাবে বাজার ইন্ডেক্স টেনেছে ওই হিসাবে এটা অতিক্রম করে পার হয়ে গেছে। 27.8-এ বাজার ঘুরে দাঁড়ালেও এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স 29 পয়েন্টসে, যেটা হচ্ছে আগেও একবার বাজার এখান থেকে রিজেক্ট হয়েছে মার্চ মাসে। আবার এখানে যখন সেপ্টেম্বর মাসে ব্রেকডাউন হয়েছিল, ব্রেকডাউনের ঠিক আগ মুহূর্তে এখানে উঠার চেষ্টা করে রিজেক্ট হয়। তো ওভারঅল যদি আমরা চিন্তা করি, মেইন প্রবলেমটা এখানে হয়ে দাঁড়িয়েছে যে গত উইকে টানা 5 দিন, আমরা যদি 20 থেকে স্টার্ট করি, 20 থেকে 24 জুলাই কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরকে জাস্ট নেগেটিভ হতে দেখেছি। এন্ড অনেকগুলা ক্যান্ডেল আপনি দেখতে পাবেন যে উপরে গিয়ে, এখানে যদিও উইকের ফার্স্টটা ট্রাই করেছিল 29.2 এর যে রেজিস্ট্যান্স আছে সেটাকে ভেঙে বের হওয়ার, কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়। এরপর থেকে বাজার জাস্ট এইখান থেকে রিজেক্ট হয়েছে। এটা একটু প্রবলেমেটিক হলেও আহ, মানে এখন আপাতত আমাদেরকে বাজারের সিচুয়েশন অনুযায়ী এই জায়গায় এটা মেনে নিতে হবে যে টেক্সটাইলকে হয়তোবা আমরা খুব সুন আরো বড় একটা ব্রেকআউটে দেখতে নাও পারি। কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা ক্লোজেস্ট সাপোর্ট আছে 27.4, এই পর্যন্ত হয়তোবা বাজার নামতে পারে যদি অন্যান্য সেক্টর এখন গেম প্লে করে। আমরা এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টও দেখতে পারি, যেটা হয়তোবা এই টাইমে দেখেছি, কিন্তু সেটা খুব বেশি দিনের হবে বলে আমি আশা করছি না। কারণ ইন্স্যুরেন্স সেক্টরের যদি গেম শেষ হয়ে যায়, ব্যাংকিং সেক্টরের যদি গেম শেষ হয়ে যায়, টেক্সটাইলও তার কারেকশন এর মধ্যে শেষ করে উঠার অনেক বেশি পোটেনশিয়াল এর মধ্যে আছে। মোস্ট অফ দ্য টাইম টেক্সটাইলকে কিন্তু আমরা এই জোনটাতে সাইডওয়েজ মুভমেন্ট করতে দেখেছি। বাট যে যতটুক রিকভারি দেওয়ার এর মধ্যে ততটুক কিন্তু রিকভারি দিয়ে ফেলছে। আমরা অনেক বেশি
মুভমেন্ট আমরা এই জোনটাতে দেখতে পাবো হয়তোবা এর মধ্যে, কারণ হচ্ছে যেরকম ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেল গুলা খুব বেশি যে একটা উপরে উঠার ইঙ্গিত দেয় সেটা না। আমরা আপাতত টেক্সটাইল সেক্টরকে এই জায়গাটায় ঘোরাফেরা করতে দেখতে পারি। আচ্ছা, আমরা একটু স্টক স্পেসিফিক ডিসকাশনে চলে যাই। উনি কুইন সাউথের ব্যাপারে জানতে চেয়েছিলেন। কুইন সাউথের যদি আমরা একটু ডিটেলসটা দেখি ফান্ডামেন্টালি, কুইন সাউথ ডিভিডেন্ডে একটু পিছিয়ে পড়েছে। যেমন 2022-23-এ 6-6 করে দিয়েও 2024-এ এসে 2% দিয়েছে। আমরা এর স্টক ডিস্ট্রিবিউশন যদি দেখি, স্পন্সর ডিরেক্টরের কাছে 51% থাকা সত্ত্বেও ইনস্টিটিউশনাল এবং ফরেন যে সেক্টর ওইখানে একটু কম, পাবলিকের কাছে 38.27% আছে, যেটা বলা যায় যে খুব, মানে খুব কম না, খুব কম হলে ভালো হতো। সো ফান্ডামেন্টালি আমরা যদি চিন্তা করি, এদিকে তাদের কাছে প্রায় 15 কোটির মতো শেয়ার মার্কেটে আছে। 15 কোটির 40%, প্রায় 5 কোটির মতো শেয়ার। ফান্ডামেন্টালি খুব বেশি স্ট্রং বলা যাচ্ছে না। আমরা ইপিএস এর কথাও যদি দেখি, ইপিএস কিন্তু কমে এসেছে। তো কুইন সাউথের যে আমরা একটা ড্রপ দেখেছি, আমরা আসলে চার্ট থেকে দেখি প্রাইসের ড্রপটা। প্রবলেমটা হয়ে গিয়েছে, কুইন সাউথ একটা টাইমে রেগুলার 13.6 এর উপর সাইডওয়েজ মুভমেন্টে ছিল। খুব বেশি দিন আগে না, এই জানুয়ারি থেকে মার্চের লাস্ট পর্যন্ত এই টাইমটায়। আগেও এখানে ড্রপ হয়েছে, এখানে আগেও সাইডওয়েজ মুভমেন্ট আমরা দেখেছি 2024 সালের এই টাইমটাতেই। কিন্তু এখানে যখন একটা ব্রেকডাউন ক্রিয়েট হয় এপ্রিল মাস থেকে, এপ্রিল মাসের ফেব্রুয়ারি থেকেই ড্রপ ব্রেকডাউনটা আমরা ধরি, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মার্চ, এপ্রিল পার হয়ে মে পর্যন্ত যখন আসে, এখানে যখন বাজার আবার ঘুরে দাঁড়ানো শুরু করে, এখানে কিছুটা রিকভারি দিয়ে 11.7-এ আমরা একটা দেখতে পাচ্ছি সাপোর্ট জোন আছে, এটার উপর ঘুরে দাঁড়িয়েছিল। তারপর একটা বড় ভলিউম দিয়ে উঠার চেষ্টা করেছে, ব্রেক দেওয়ার চেষ্টা করেছে, চেষ্টা করে 13.6-এ যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সেখানে রিজেক্টেড হয়ে আবারও 12.8, যেটা এক সময়কার হয়তোবা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে খুব ইজিলি ভেঙে ফেলে, বাট 12.8-এ ফাইনালি আবারও সাপোর্ট নেয়। এখন প্রাইস অ্যাকশন প্রবাবলি এর কাছাকাছি আছে। আমরা এখন যদি চার্ট দেখে বলতে চাই, আমরা এখানে টেক্সটাইল সেক্টরে একটা লো ভলিউম দেখতে পাচ্ছি, টার্নওভারের দিক দিয়েও একটু পিছিয়ে গিয়েছে টেক্সটাইল সেক্টর। ওই হিসাবে ওইভাবে যদি আমরা চিন্তা করি, 14.7-এ আমাদের ওনার কিনা বলছেন, 14.7 পর্যন্ত যেতে আসলে একটু ডিফিকাল্টিস ফেস করবে। ওনার 14.7-এ আই থিঙ্ক এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, যদি কখনো বেড়ে যায়ও 14.7 ক্রস করে অ্যাকচুয়ালি এই স্টকটাকে উপরের একটা ব্রেকআউটে যেতে হবে। এছাড়া প্রফিট করাটা এই মুহূর্তে ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে। বাট যেটা আপনি করতে পারেন, যেহেতু 12.8-এ একটা সাপোর্ট আছে আর আমরা মনে করছি যে এর নিচে হয়তোবা যাবে না, এই লেভেলে আপনি কিছু স্টক কিনে হয়তোবা 12.8 থেকে 13.6 এর মধ্যে নেটিং করতে পারেন, অথবা এভারেজ কমিয়ে আনতে পারেন, সো দ্যাট নেক্সট টাইম যখন আরেকটা প্রাইসের ইনক্রিজ আমরা দেখি, 14.2 বা 15 যেতে যেতে যেন আপনি স্টকটাকে সেল করতে পারেন এবং প্রফিটেও থাকতে পারেন। যাই হোক, আমরা মুভ করি আপনার রিকোয়েস্ট করা আরো আচ্ছা, আমি আগে এআইএল টা দেখিনি, আরেকটা ভাই এআইএল নিয়ে কোন, যেহেতু এটা টেক্সটাইল সেক্টরের। এআইএল এর কথা যদি বলি, এআইএল ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা শেয়ার এই মুহূর্তে। সরি, ভুল জায়গায় সার্চ দিলাম।
আচ্ছা, এই শেয়ারটি আপনার 2023-এ 17% and 10%, 2024-এ ডিভিডেন্ড কমে এসেছে। আমরা যদি ইপিএস এর দিকে খেয়াল রাখি, ইপিএস এ আমরা বৃদ্ধি দেখতে পেয়েছি 2024 সালে। 2023-এর 1 টাকা 80 পয়সার জায়গায় 2 টাকা 36 পয়সা ইপিএস দিয়েছে। এন্ড ফান্ডামেন্টালি ডিসেন্ট একটা শেয়ার, খুব ভালো শেয়ার এটা বলছি না, সরি, ভালো বলে থাকি। পাবলিকের কাছে 54.55%, সেইভাবে চিন্তা করলে ফান্ডামেন্টাল হয়তোবা খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু ডিসেন্ট শেয়ার, কখনোই খারাপ বলা যাবে না। এআইএল এক সময় অনেক ভালো প্রাইস সেকশনে ছিল। এআইএল এর যদি আমরা একটু আগের হিস্ট্রি দেখি, এটা একটা টাইমে রেগুলারলি 80 অ্যাবভ লেভেলের প্রাইস অ্যাকশন করে এসেছে। সেটা খুব বেশি দিন আগের কথা না, ধরুন 2023-এর জুলাই থেকেই এটা 80 টাকার উপরে প্রাইস অ্যাকশন করে এসে ফ্লোর ছিল 2023-এর মে পর্যন্ত, কিন্তু ফ্লোর সরিয়ে দেওয়ার পরে এটা অনেক বেশি প্রাইসে বৃদ্ধি পায় বিকজ অফ ভালো ডিভিডেন্ড। পরে ডিভিডেন্ডে একটু সমস্যা হয়, প্রাইস ড্রপ করে, এবং যেভাবে প্রাইস ড্রপ করেছে, মে মাসের যে পতন ছিল ওই পতনে কিন্তু খুব বেশি যে ইফেক্ট ফেলেছে পতনের ক্ষেত্রেও সেটা বলা যাবে না। এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে 44.2। আমরা যদি ড্র করে ফেলি 44.2-তে একটা সাপোর্ট লেভেল আছে, আমরা গ্রিন করে দিই সিন্স এটা একটা সাপোর্ট। আর এখানে স্ট্রাগল করছে এর রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 51। কিন্তু এর কোশ্চেনটা হচ্ছে, এর কি এখানে থাকাটা জাস্টিফাইড? আমার কাছে মনে হয় না এটা এখানে থাকার মতো একটা স্টক। এই স্টকটাতে একসময় অনেক বেশি আমরা প্রাইস অ্যাকশন দেখেছি। এটা বর্তমানে প্রাইস কারেক্ট করতে করতে 47.2-তে আছে। আমি মনে করি এটা কালেক্ট করার জন্য খুব ভালো একটা টাইম। অ্যান্ড ওভারঅল যদি টেক্সটাইল সেক্টরের কথা হিসেবে চিন্তা করি, হয়তোবা টেক্সটাইল সেক্টরের যে সাইডওয়েজ মুভমেন্ট আছে ওই মুভমেন্টের সাথে কিছুদিন 50 নিচে ঘোরাফেরা করতে পারে, কিন্তু টেক্সটাইল সেক্টর যদি মুভমেন্টে যায়, যেহেতু আমরা এখন বাজারকে একটা স্টক সেক্টর ভিত্তিক মুভমেন্টে যেতে দেখছি প্রায়, সেই হিসাব করলে হয়তোবা আমরা আহ, এই সেক্টরকে এই স্টক সহ মুভ করতে আরেকটু সময় নিতে দেখতে পারি। কিন্তু যদি চলে যায় আমাদের প্রাইস প্রাইস অনুযায়ী, আমাদের যে আগের যেগুলো সাপোর্ট লেভেল ছিল ওই সাপোর্ট লেভেল যদি আমরা হিসাব করি, আমাদের 63-64 হওয়া উচিত একটা টার্গেট। আমরা যদি এখানে 47-48 লেভেলে কালেক্ট করতে পারি, 48 লেভেল থেকে কিন্তু 64 খুব ভালো একটা প্রফিট মার্জিন, 30%-এর মতো প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারি। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমার মতে খুব ইজিলি যাওয়া উচিত একবার যদি টেক্সটাইল সেক্টর মুভমেন্ট করা স্টার্ট করে। অ্যান্ড যদি ভালোভাবে ব্রেকআউট দিতে পারে, যেটা আমরা টেক্সটাইল সেক্টরে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখছিলাম, ওটা যদি ব্রেকআউট দিয়ে বের হয় তাহলে হয়তোবা আমরা এর প্রফিট নেওয়ার জায়গা এটা হিসেবে দেখতে পারি, যেটা হচ্ছে এখানে আরো কয়েকটা রেজিস্ট্যান্স লেভেল আছে। 78 পর্যন্ত এই স্টকটা যেতে পারে। সেটা আমি এই বছরের কথাই বলছি। ইনশাল্লাহ যদি এই বছর এরকম কনসিস্টেন্সি ইন ভলিউম থাকে, কনসিস্টেন্সি ইন টার্নওভার থাকে, টেক্সটাইল সেক্টর যদি আলটিমেটলি আবার মুভমেন্টে যায়, এখন আমি মনে করছি যে এখন অনেক বেশি কারেকশন হচ্ছে, আর এর মধ্যে স্মার্ট মানি ঢোকারও চান্সেস বেশি। যদি অ্যাকুমুলেশন জোনে থাকে, স্মার্ট মানি কালেক্ট করতে পারে, অবশ্যই এই বছরের মধ্যেই এটা 78 পর্যন্ত আমরা যেতে দেখতে পারি। বাট শর্ট টার্মে এটার সেল টার্গেট হওয়া উচিত 63.8-এ। আমরা এখানে দেখছি 64 পর্যন্ত আমরা যেতে পারি এটার প্রফিট নেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটি ভাই মিউচুয়াল ফান্ড নিয়ে কিছু কোয়েরি করেছিল। মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা একটু যদি দেখি, মিউচুয়াল ফান্ড একটু পিছনে পড়ে গিয়েছে। মিউচুয়াল ফান্ডে যদিও লাস্ট দিন হয়তোবা আমরা টার্নওভার যেগুলো মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরির ওগুলোর মধ্যে দেখেছি, কিন্তু টার্নওভারের জাস্ট 2.24% কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে দেখেছি। আমরা যদি গেইনার্সের দিক দিয়েও চিন্তা করি, মিউচুয়াল ফান্ডে আমরা মোটামুটি 10টা শেয়ারকে উপরে উঠতে দেখেছি। আর
আনচেঞ্জড অবস্থায় এখন মিউচুয়াল ফান্ডের বেশিরভাগ স্টকস। আমরা যদি মিউচুয়াল ফান্ডসের একটু আগে মিউচুয়াল ফান্ডের এটা দেখে নেই, তারপর আমরা স্টকটা নিয়ে কথা বলছি। আমরা যদি মিউচুয়াল ফান্ডসের একটু চার্টটা দেখি, মিউচুয়াল ফান্ডস এখন 7.3 তে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডসের একটা বড় রেজিস্ট্যান্স আছে, বড় ধরনের রেজিস্ট্যান্স আছে। আর এখন সাপোর্ট লেভেল যেটা হওয়া উচিত ছিল সেই সাপোর্ট লেভেলকে ধরে আসলে থাকতে পারছে না, এর নিচেই অবস্থান করতে দেখছি। এটার কারণ কি হতে পারে সেটা যদি আমরা আগের একটু চার্টটা দেখি, মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা গত বছরের সেপ্টেম্বর থেকে আহ, অক্টোবরের শেষ পর্যন্ত অনেক বেশি ফল হতে দেখি। এরপরে হঠাৎ করে মিউচুয়াল ফান্ড 6.9-এর উপরে অনেক দিন ট্রানজাকশন করে, দেন আবার ব্রেকডাউন হয় গত বছর ডিসেম্বরে, এন্ড ব্রেকডাউন হতে হতে 6.1-এ কিন্তু একটা সাপোর্ট নেয়। এখন কথা হচ্ছে, যেই টাইমটা আমাদের ইন্ডেক্সের প্রপার ব্রেকডাউন আমরা দেখতে পেয়েছি, ইন্ডেক্সকে আমরা লোয়ার লো হিট করতে দেখেছি, সেটা হচ্ছে এই এপ্রিল থেকে মে এর এই জোনটা। এই টাইমটাতে মিউচুয়াল ফান্ড কিন্তু ওইভাবে ড্রপ করেনি, উল্টা এদিকে বৃদ্ধি পেয়েছে। এখন জিনিসটা হয়ে গেছে কি, আহ, আমাদের বাজার অনুযায়ী যেহেতু অন্যান্য সব স্টক ড্রপ করছিল, এই সেক্টরে আমরা কিছুটা আহ, হয়তোবা ট্রানজ্যাকশন প্রাইজেকশন আমরা দেখেছি, কিছুটা বাজার উঠানামা করতে অনেক বেশি রিজেকশন, উপরের দিকে রিজেকশন আর নিচের দিকে রিজেকশন দেখেছি। সেগুলা ক্যান্ডেলগুলোকে আলটিমেটলি কিন্তু একটা সিগন্যাল দিচ্ছিল সাইডওয়েজ মুভমেন্টের দিকে। তারপরও জুলাই মাসে যখন ইন্ডেক্স টানা স্টার্ট করে, সেটা 6.4 থেকে রিকভারি দিয়ে কিন্তু 6.9-এর যেই একটা রেজিস্ট্যান্স ছিল সেখানে কিছুটা বাড়ি খেয়েছে বলা যায়। এখন এই রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল যাই বলুন, সেটাকে ধরে কিছুটা আগাচ্ছে। আপাতত অন্যান্য সেক্টরের যে মুভমেন্ট আর মিউচুয়াল ফান্ডের যে পরিমাণ টার্নওভার আমরা দেখছি, ওই হিসাবে যদি আমরা বলি মিউচুয়াল ফান্ড খুব সুন যে আমরা মুভমেন্ট দেখব সেটা বলা ডিফিকাল্ট। আর ভলিউম অনেক বেশি বৃদ্ধি পেতে হবে, সো দ্যাট এখানে 6.9 লেভেল থেকে উঠে 7.3 যতক্ষণ পর্যন্ত না ব্রেকডাউন দেয় মিউচুয়াল ফান্ডে, আমরা ওইরকম বড় কোনো মুভমেন্ট দেখতে পাবো না, এবং এর স্টক গুলো এর সাথে কিছুটা খাপ খাইয়ে নেওয়ার প্ল্যান করতে হবে। আমরা আইসিবি সোনালীতে চলে যাই, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমরা খুব কুইকলি এটা এটা একটা রিভিউ দিয়ে দিই। আইসিবি সোনালী উনি বলছেন কত টাকায় কিনেছেন, 6.7। আহ 6.7 যদি আমরা হিসাব করি আইসিবি সোনালীর জন্য, আইসিবি সোনালীর জন্য একটা সাইডওয়েজ জোন হচ্ছে এই 5.8 থেকে আহ, আমরা এখানে একটু ড্র করে দিই। এই জোনটা আপাতত আহ, এই স্টকটির জন্য একটা সাইডওয়েজ মুভমেন্টের জোন। এইখানে অনেক বেশি কালেকশন হয়তো বা আমরা দেখতে পাবো। ওনার বাই হচ্ছে 6.7 which is a resistance zone। এটা একটা সমস্যা, কারণ কি, এখন যেহেতু সাইডওয়েজ মুভমেন্টে আছে, হয়তোবা সামনে ভালো ভলিউম নিয়ে উপরে উঠতেও পারেন, উপরে উঠলে হয়তোবা 6.8 পর্যন্ত যাবে, কিন্তু ওনার প্রফিটেবিলিটি অনেকটা কমে কমে যাচ্ছে এখানে। কারণ এখান 6.7 যদি ভেঙে উপরে উঠতে চায়, অনেক বেশি ভলিউম নিয়ে উঠতে হবে, and সেরকম টার্নওভার এর মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডে দেখবো কিনা সেটা বলা ডিফিকাল্ট, সিন্স যেই টাইমে ইন্ডেক্স কারেকশন হচ্ছিল ওই টাইমে কিন্তু আমরা ওইভাবে মিউচুয়াল ফান্ডকে স্ট্রাগল করতে দেখিনি। এখন যেহেতু অন্যান্য সেক্টরগুলো ভালো করছে, মিউচুয়াল ফান্ডকে একটু জায়গা ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা আরো কিছুদিন এই জায়গাতে স্ট্রাগল করতে দেখতে পারি। যদি একটা ভালো ভলিউম আসে, বাজারের সেক্টর গুলো আবার চেঞ্জ হওয়া শুরু করে, আমরা 6.8 পর্যন্ত আহ, আসতে দেখতে পারি। কিন্তু যেহেতু আমরা মনে করছি 5.9 একটা সেফ জোন এই স্টকটার জন্য, আমরা এখানে কিছুদিন নেটিং বা এভারেজের জন্য কালেকশন করতে পারি, সো দ্যাট আপনার যে বাইং প্রাইস, যেটা এন্ট্রি প্রাইস, সেটা যেন কমে আর একটু নিচে নেমে আসে, আর সো দ্যাট ব্রেক যদি দেয়, ব্রেক আউট যদি কখনো দেয় এই স্টকটাতে,
তখন আপনি প্রফিট করতে পারেন, বাট আপাতত একটু ধৈর্য ধরা লাগবে বলে আমার মনে হচ্ছে। যাই হোক, আমরা অনেকগুলো স্টক আর টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ড নিয়ে কিছুক্ষণ ডিসকাস করলাম। মনে হচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ধৈর্য ধরে দেখার জন্য, এটুক পর্যন্ত যদি দেখে থাকেন সেটার জন্য ধন্যবাদ। আর যদি দেখেই থাকেন, কালকে আমি হয়তোবা আরো একটি লাইভ লাইভ ডিসকাশন করতে পারি দুপুর 2:30-এ, কিন্তু সেটা হবে পিওরলি বেসড অন রিকোয়েস্টেড স্টক। সো আপনার যদি কোনো স্টক নিয়ে অ্যানালাইসিসের রিকোয়েস্ট থাকে, আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি বেল আইকন যদি প্রেস করে দেন, অবশ্যই আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন পাবেন। সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে আপনি আপ টু ডেট থাকার জন্য। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। কালকে দুপুর 2:30-এ দেখা হবে লাইভ ডিসকাশনে। আজকের জন্য গুড নাইট।